দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় চুল ও ত্বকের সমস্যা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম আবু হেনা চৌধুরী। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন ত্বকের সমস্যা এবং চুলের সমস্যা কিন্তু বিভিন্ন বয়স ভেদে কিন্তু সকল দেখা যাচ্ছে, ছোট বাচ্চাদের হচ্ছে, আবার পুরুষদের হচ্ছে, মহিলাদের হচ্ছে, সকলেরই চুল এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর উপায় এবং এই সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এম আবু হেনা চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম এবং যমুনা টেলিভিশনকে স্বাগতম, ডক্টর সলকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা একটু প্রথমেই জানতে চাইছি এই যে ত্বক এবং চুলের একদম অনেক ধরনের সমস্যা নিয়ে আসলে আপনাদের কাছে আছে, যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, দীর্ঘদিন ধরে এই বিষয়ে আপনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু কমন কি কি বিষয় আমাদের দেশের মানুষদের ত্বক এবং চুলের সমস্যা হয়ে থাকে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। বেসিক্যালি ত্বক আর চুলের সমস্যা বলতে গেলে তো আসলে অনেক সময় লাগবে। তো আমি স্পেসিফিকলি আসলে ত্বকের ব্যাপারটা আমি একটু করে বলতে চাচ্ছি। সেটা হলো কি, আমাদের বর্তমান পার্সপেক্টিভে বাংলাদেশে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে বেশ কিছু রোগ নিয়ে আমরা যারা চর্মরোগ বিশেষজ্ঞ খুব হিমশিম খাচ্ছি। সেটা হলো নাম্বার ওয়ান, সেটাকে বলে আমরা স্কেভিস বলি, খোস পাস্টা যেটাকে বলে। স্কেভিস নিয়ে আমাদের বর্তমান বাংলাদেশে আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। একটা হলো দাউদ বলতে যেটা বোঝায়, যেটা আমরা টিনিয়া। এই দুটো রোগ নিয়ে আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশে খুব বেশি জনসাধারণের সাথে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে আমাদের। চুলের যে সমস্যাটা সেটা আর চুল নিয়ে যেটা বলতে গেলে হয়, আসলে চুল তো আসলে মানুষের একটা অর্নামেন্ট হিসেবে কাজ করে। যদিও চুল একটা মানুষের সৌন্দর্যকে বর্ধিত করে, চুল একটা ডেফিনেট একটা অর্গান হিসেবে কাজ করে আমাদের। তো চুল নিয়ে তো আসলে অনেক কথা বলতে হয়, চুলের অনেক কাহিনী আছে। আচ্ছা, একটু যদি আমি সাধারণভাবে আপনাকে একটু সাহায্য করি, সেটা হচ্ছে সাধারণভাবে দেখা যায় প্রায় সময় অনেকে বলে যে চুল পড়ে যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে চুল অনেকখানি পড়ে যায় সেরকমও হয়, আবার অনেক সময় আঁচড়ানোর সময় দেখা যাচ্ছে না, নর্মালি আমার যে চুল আঁচড়াতে যেরকম পড়ে যেত এখন একটু বেশি পড়ে যাচ্ছে। চুল পড়ে যাওয়ার আসলে কারণগুলো কি কি? ধন্যবাদ। আসলে চুল পড়ে যাওয়ার কারণ বলতে গেলে প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হলো চুলের রোগ বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো কি, আমাদের একটা কনজেনিটাল, যেটা একদম জন্মগত বলতে পারি, আমরা অ্যাকোয়ার্ড বলতে পারি। সেটাকে যদি আমি ভাগ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে, বলতে সুবিধা হবে। সেটা হলো চুল পড়ার ব্যাপারটা, যেটাকে আমরা বলি চুল পড়া, যেটা হেয়ার ডিসঅর্ডার। আর এটা হলো চুল, অনেক সময় আমরা বলি চুল পড়া, কিন্তু চুল যে বেড়ে যায় অস্বাভাবিকভাবে সেটাকে আমরা বলি অনেক সময় হাইপারট্রাইকোসিস। আচ্ছা। আর কিছু রোগ আছে আমাদের, যেমন ইনফ্লেমেটরি ডিসঅর্ডার, সেখানে চুলটাকে আক্রান্ত করে। আর কিছু আছে সাইকোকিউটেনিয়াস ডিসঅর্ডার, সেখানেও চুল আক্রান্ত হয়। একটু আগে আপনি যে কোয়েশ্চেনটা করলেন আমাকে, সেটা হলো চুল পড়ার ব্যাপারটা। আমাদের হরহামেশা আমাদের প্রতিদিন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা পাচ্ছি, পেশেন্ট এসে বলে যে স্যার আমাদের তো চুল আগে পড়তো না, এখন বেশি পড়তেছে। আসলে সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদেরকে ভাগ করে ফেলতে হয় চুল পড়ার ক্ষেত্রে কোন পার্টটা। যেন আমাদের চুল পড়ার ক্ষেত্রে যেটা বলি আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা হরমোন রিলেটেড কিছু চুল পড়ার ব্যাপার আছে। অ্যালোপেশিয়া এরিয়াটা আমাদের দেখবেন যে মাথায় অনেকে এসে বলে স্যার আমার তেলা পোকায় খাচ্ছে, ছোট একটা জায়গায়, ছোট জায়গায় খেয়ে যাচ্ছে। অ্যালোপেশিয়া এরিয়াটা বলি আমরা চুল পড়ার, যেটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলতেছি আমরা। আবার কিছু আছে ট্রাইকোটিলোমেনিয়া, অনেক সময় চুলটা একটা পোর্শন থেকে চুলটা উঠে যাচ্ছে বলতেছি আমরা। হঠাৎ করে সে বলে যে আমরা অস্বাভাবিকভাবে চুল পড়তেছে, সেক্ষেত্রে আমাদের কিছু হিস্ট্রি নিতে হয়। টেলোজেন অ্যাফ্লোভিয়ান বলি আমরা, যেমন প্রেগনেন্সিতে টেলোজেন অ্যাফ্লোভিয়ানটা দেখা দিতে পারে। লং টার্ম অ্যান্টিবায়োটিক কিছু ড্রাগ খায় আমাদের, সেটার পরবর্তীতে আমাদের চুলটা বেশি পড়তে পারে। একটা ডিজিজ প্রসেস, যেমন অনেকে আমরা যা করি যে টাইফয়েড, যেটা আগে থেকে জানতাম আমরা, লং টার্ম টাইফয়েড, নট অনলি টাইফয়েড, লং টার্ম যেটা ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা রোগে আক্রান্ত হওয়ার পর হঠাৎ করে চুল পড়া শুরু হয়। আর কিছু রোগে যেমন আমাদের কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপির ক্ষেত্রে, কিছু ড্রাগের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি অ্যানাজেন অ্যাফ্লোভিয়ান বলি আমরা, এই ধরনের আমরা ভাগ করে দেখবো যে রোগটা পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করতেছে, আমরা এই যে সেগমেন্টগুলোর কথা বললাম ভাগ,
কোন ভাগে উনি পড়তেছে সেটাকে অনুযায়ী আপনার হিস্ট্রিটা চিকিৎসা নিয়ে দেন। পেশেন্টটাকে ইভ্যালুয়েট করার পর তারপর তারপর আমাদের আপনার ট্রিটমেন্টটা দিতে হবে। আচ্ছা, খুশকির কারণে কি আসলে চুল পড়তে পারে কিনা? এক্স্যাক্টলি, আসলে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যেটা আমরা বলতে পারি, এবং বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, তা যাদের মাথায় খুশকি না থাকে তাদেরও আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ ইউজ করতে বলি। কারণ খুশকিটা যেটা হয় সেটা আসলে অনেকের অ্যাকোয়ার্ডলি অনেক সময় হইতে পারে, ডিজিজ প্রসেসে হইতে পারে, অনেকের কোনো ডিজিজ নাই, বাট আমাদের খুশকিটা নর্মালি হয়। সেক্ষেত্রে আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ যে শ্যাম্পুগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। একটু আমি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যাবো, এটা খুশকি আসলে হয় কেন? খুশকিটা আসলে আমাদের সবাই জানে, আমাদের হেয়ার ফলিকুলার যে গ্ল্যান্ডটা আছে, সিভাসিয়াস গ্ল্যান্ড, সেটার অনেক সময় অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। যেন আমাদের সবার কিন্তু সিভাসিয়াস গ্ল্যান্ডের যেটা আছে সেটা কম বেশি সবার হয়। অনেকে যেটা হয় সেটা ঘাম যেটা হচ্ছে, সে ঘামটা এসে হেয়ার ফলিকুলার গোড়া আটকে থাকার পর যাদের ঘামটা পুরোপুরি বের হতে না পারে ওই জায়গাটায় গোড়ায় যেটাকে সেটা আটকে থাকে, পড়ে না, সেটা চুলের গোড়ায় থাকে। সেখান থেকে আমাদের দানা, অনেকে এসে কমপ্লেন করে একদম ফ্র্যাঙ্ক স্কেল বলি, যেটাকে আমরা খুশকি বলি স্কেল, অনেকে স্কেল হয় না কিন্তু দানাটা ওখানে চুলের গোড়ায় জমা হয়। স্কেল বলতে বোঝাচ্ছে যে একেবারে আস্তর পড়ে যায়, না? আস্তর পড়ে যায়। জি, আস্তর সেটা পড়ে ডিজিজ প্রসেসে হইতে পারে, একটা নরমাল পার্সনের হইতে পারে। ডিজিজ প্রসেস যেমন আমি যদি একটু বলি আপনাকে, সেবোরিক ডার্মাটাইটিস যেটা খুশকি জনিত যেটা হচ্ছে, আর একটা রোগ আছে সেটা আমরা সবাই কম বেশি ইদানিং জানি, আমরা সোরিয়াসিস বলি। সোরিয়াসিসের একটা পার্ট স্ক্যাল্প হয়, যেটাকে আমরা স্ক্যাল্প সোরিয়াসিস বলি, অথবা জেনারেলাইজ সোরিয়াসিস, বাট যেটাকে চুলও আক্রান্ত হয়, সেখানেও কিন্তু খুশকি তৈরি হয়। বাট প্রত্যেকটা ডিজিজের আলাদা খুশকির প্যাটার্ন ডিফারেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে খুশকি না হওয়ার জন্য আসলে কি কি উপায় আমাদের অবলম্বন করা উচিত? ধন্যবাদ। এই কোয়েশ্চেনটা আসলে আমাদের পেশেন্টরা সবসময় বলে, স্যার আমি কি করলে আমার মাথায় খুশকি হবে না? আসলে এটা সো টাফ, কারণ এটা পুরোটা আমাদের নিয়ন্ত্রণে নেই। একটু আগে যেটা বললাম, চুলের গোড়ায় যে গ্ল্যান্ডটা আছে, হেয়ার ফলিকুলার গোড়ায় যে গ্ল্যান্ডটা, সিভাসিয়াস গ্ল্যান্ড, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু কনজেনিটালি কিংবা এটার সিক্রেশনটা বেড়ে থাকে, এবং এটা একটা এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর। এটা ধুলাবালিতে যদি কাজ করি, আমরা অনেক সময় গরমে কাজ করি, তাদেরও কিন্তু একটা যেটা এনভায়রনমেন্টাল স্টিমুলেশন হয়, সেটাও একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা হয়তো একটু উপকার পেতে পারি যদি আমরা গরমে কম যাই, ডাইরেক্ট সানলাইটে কম যায়, ঘামটা কম হওয়ার এনভায়রনমেন্টটা মেনটেন করতে পারি। সেটা কুলিং ফ্যান হতে পারে, আমরা সার্কুলেটিং ফ্যান হতে পারে, এয়ার কুলার হতে পারে, এয়ার কন্ডিশন হতে পারে। বাট যাদের টেন্ডেন্সি থাকে সিভাসিয়াস গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি, তাদের আসলে কোনো কিছুতে যাদের বেশি ঘাম হয় সেটা বলছেন, এক্স্যাক্টলি, যাদের বেশি ঘাম হয় তাদেরকে এটা হয়। হ্যাঁ, ওই ডিজিজ প্রসেস প্লাস যেটা কিছুটা এনভায়রনমেন্টাল যেটা ফ্যাক্টর, সেটা হয়তো কিছুটা আমাদের কাজ দিতে পারে। খুব একটা কমন প্রশ্ন আমি বলবো যে প্রায় সবাই এটা জিজ্ঞেস করে থাকে যে আসলে চুলে কোন তেল দিব বা তেল দেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে আমরা আলাপ করব একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় চুল ও ত্বকের সমস্যা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এম আবু হেনা চৌধুরী। আমরা বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে সকলে এটা জানতে চান যে চুলে আসলে কোন তেল দিব বা আদৌ তেল দেওয়ার প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ, একদম সময় উপযোগী একটা কোয়েশ্চেন। কারণ আমরা হরহায় মাসে এই কোয়েশ্চেনটা আমাদের শুনতে হয়, স্যার আমার মাথায় তেল দিতে হবে, এবং বাজারে তো অনেক তেল আছে, কোন তেলটা দিলে আমার জন্য ভালো হয়? বেসিক্যালি বলতে গেলে যেটা হয়, তেলের আসলে তেমন কোনো রোলই নেই, রোলেই নেই। কারণ তেলটা আসলে আমাদের কোন জায়গায় কাজ করতে, সেটা হলো কসমেটিক্যালি আমাদের জাস্ট চুলটাকে শাইনি করার জন্য কিন্তু আমাদের তেল দিতে হয়। সেটাই যেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা আমাদের এই রিজিয়নে, আমরা সাধারণত ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া, এই রিজিয়ন ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কিন্তু তেল ইউজ করা হয় না। সেখানে যেটা করা হয়, যেটা আমাদের একটু আগে যেটা বললাম, শাইনিনেসের জন্য, কসমেটিক্যালি একটু শাইন গ্লো করার জন্য যেটা করে হেয়ার ক্রিম আমরা ইউজ করি। অতএব এখানে আসলে চুলের তেল দেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করি বিষয় অভিজ্ঞ অনেকে বলে যে মানে তেল দিলে কি চুল গজায় কিনা, এটা একটা মিথ আসলে। যেন আমরা ছোটকাল থেকে জেনে আসছি, যেন আমাদের ছোটবেলা বাবা মারা আমরা যেটা করতো, আমাদের সব ব্র্যান্ডেড ছিল সরিষার তেল। এটা একটা ছোট শিশুদের ক্ষেত্রে মাথায় সরিষার তেল দিলে কি আসলে উপকার পাওয়া যায় কিনা? এটা সায়েন্টিফিক্যালি আসলে কোনো অ্যাপ্রুভেল নাই, এটা কোনো প্রুফ নাই যে তেল কিংবা তেল জাতীয় কোনো জিনিস মাথায় দিলে যে হেয়ার ফলিকুলার গোড়ায় কোনো কাজ করে কিনা, এটা আসলে সায়েন্টিফিক্যালি কোথাও নেই। যেটা বললাম, স্টার্নাল স্ট্রাকচার যেটা
চুলের যে স্ট্রাকচারটাকে এক্সটার্নালি যেটা সেটাকে শাইনি করার জন্য আসলে অর্থাৎ যে ধর পুষ্টিকর খাবার খাওয়া বা চুলের পুষ্টি নেওয়া, আর আপনি বলছেন সৌন্দর্য বর্ধন ছাড়া অন্য কোনো আসলে খুব একটা তেমন রোল কোনো নাই। কাজ নেই। আমরা ডিজিজ নিয়ে তো আলাপ করবো, কিন্তু আপনাকে যেহেতু আমরা পেয়েছি, অনেকগুলো আসলে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আরেকটা খুব কমন প্রশ্ন আসলে জানতে চাইছি যে ছোটবেলায় আমাদের মা বাবারা দেখা যাচ্ছে যে চুল একটু বড় হচ্ছে না, চুল কেটে দিত। হ্যাঁ, যে ছোট বাচ্চাদের আমার বাচ্চার চুল ঘন হতে হবে, তাহলে চুল দেখা যাচ্ছে কিছুদিন পর পর ঘন হওয়ার জন্য চুল কেটে দিত। এটার আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে? এটা একটু বলি, কারণ এটা হলো সায়েন্টিফিক্যালি যেটা হলো কি, চুলের আমরা জন্মের সময় এবং জন্মের সাথে সাথে পিউবার্টি আসা পর্যন্ত আমাদের হেয়ার ফলিকল, যেটা স্ক্যাল্পে যে হেয়ার ফলিকল, এটা কিন্তু ফিক্সড। জন্মগতভাবে স্ক্যাল্পের হেয়ার ফলিকলগুলো ফিক্সড। অতএব এখানে হয়তোবা কারো একটু আগে আসতেছে, কারো পরে আমি আসতেছে। একটু যদি আপনাকে সাহায্য করি বা দর্শকদের সুবিধার জন্য বলা হয়, আমাদের যেখান থেকে চুল গজায় চুল সেই গজায়। জায়গাটাকে বলে হেয়ার ফল। অর্থাৎ follicle, আমার সর্বমোট কতগুলো চুল গজাবে সেই পরিমাণটা ফিক্সড, এটাই তো বলতে চাচ্ছেন আপনি? এক্স্যাক্টলি, আমি যেটা মানে ডাক্তারি ভাষায় বলতে গেলে যেটা হেয়ার ফলিকল, আপনি একটু ভালো বলছেন, যেটা চুলটা যেখান থেকে উঠে আসছে, চুলের মূলটা, সে মূলটা কিন্তু আমাদের জন্মের সময় আল্লাহ তাআলা আমাদের যে স্ক্যাল্পটা দিচ্ছে, স্ক্যাল্পে কিন্তু ফিক্সড করা আছে। অর্থাৎ কোনো কিছু করলে ওটা যে আবার আর একটু বেশি হয়ে যাবে তা না। এক্স্যাক্টলি না। তো সেটা হয়তোবা কারো কারো ক্ষেত্রে 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পর, 6 মাস পর, 1 বছর পর সেই হেয়ার ফলিকল, চুলের গোড়া যেখানে আছে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। এবং সেটার জন্য আমাদের অনেকে ন্যাড়া করে, আপনি যেটা জি, বলছেন। আমি এমনও দেখেছি শিশু হিসেবে প্রতি গরম আসলে ন্যাড়া করে দেয় সকল বাচ্চাদের, এমনও কিন্তু দেখা যায়। সবার একটা বদ্ধমূল ধারণা থাকে যে বা ঘন ঘন ন্যাড়া করলে চুলের গোড়াটা শক্ত হয় এবং চুলগুলো উঠে। আসলে এটা বাস্তবতা নিরিখে না, এটা সায়েন্টিফিক্যালি আসলে এটা সাপোর্ট করতে পারি না। বরঞ্চ আমরা বলি হলে কি 18 মাস পর্যন্ত, আপনি যেহেতু একজন পেডিট্রিশিয়ান বলতে পারেন যে আমাদের যে ফ্রন্টানিলিগুলো আছে সেগুলো ক্লোজার না হওয়া পর্যন্ত আমরা চুলের ওইখানে আঘাত, কারণ যে ট্রমা, যেটা খুর বর্ণে কিছু ব্লেড অথবা ব্লেড, খুরের প্রচলন এখন যেহেতু নাই, ব্লেডটা ইউজ করে আমরা সে ট্রমা করলে অনেক সময় আমাদের বাচ্চাদের স্ক্যাল্প ট্রমা হলে তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য আমরা বলি যত কম ইউজ করা যায়। ছোট বাচ্চাদের যে অনেকে যেটা বলে নরম যে জায়গাটা ধূপ ধূপ করে দেখাচ্ছে, ওই জায়গাটাকে প্রোটেকশন দিয়ে, চুল দিয়ে যত আমরা প্রোটেকশন দিয়ে রাখবো ততই ভালো। এক্স্যাক্টলি, ওখানে যতটা অ্যাক্সিডেন্ট কম করা যায় ততই ভালো। আরেকটা কমন প্রশ্ন, এটাও আসলে কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্যাম্পুর এটা দেয়ার বিষয়টা, এটা হচ্ছে যে কিভাবে দিতে হবে, বা আমরা শ্যাম্পু বাছাই করার ক্ষেত্রে কি কি বিষয় আসলে খেয়াল রাখবো? বাজারে তো বিভিন্ন ধরনের নামে আসলে শ্যাম্পু পাওয়া যায়। ধন্যবাদ। এটা খুব একটা শ্যাম্পুর একটা ভালো প্রচলন, কারণ আমাদের পেশেন্টরা এসে বলে যে স্যার আমরা সাবান কোনটা ইউজ করব, শ্যাম্পু কোনটা ইউজ করব। আসলে বেসিক্যালি সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, বাট আমাদের এক একজনের হেয়ার ফলিকলে, আমাদের স্ক্যাল্পের অয়েলি স্ক্যাল্প বলি আমরা, আবার ড্রাই স্ক্যাল্প বলি। সেক্ষেত্রে হয়তোবা কিছুটা, যেমন কমন একটা হলো অ্যান্টি ড্যান্ড্রাফ, যাদের স্ক্যাল্প আপনাদের তা থেকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বাজারে প্রচলন, যেমন আমাদের 2% কেটোকোনাজোল আছে, অথবা সেগুলো আমরা ইউজ করতে পারি। এর বাইরে যেগুলো আমরা শ্যাম্পুটা বলি, আমরা সেগুলো যেগুলো একটা কমন শ্যাম্পু ইউজ করলে হয়, বাজারে দেখা যায় ফ্রুট সমৃদ্ধ শ্যাম্পু, অনেকগুলো শ্যাম্পু, আসলে এগুলো আমরা অনেক সময় বলতে পারি না, বাট বাজারে অনেক প্রচলন আছে। আমার মনে হয় না একদম ইন্ডিভিজুয়ালি এই চুলের জন্য এই প্রচলন। শুধু আপনি যেটা বলতে চাচ্ছেন যাদের খুশকি রয়েছে শুধু তাদের ক্ষেত্রে, তাদের কিন্তু যেটা আমাদের ইন্ডিকেটেড, যেটা মেডিকেল ইন্ডিকেটেড, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বলতে আমরা বোঝাই, সেটা একমাত্র। বাকি যেগুলো যার যেটা স্যুট করে, কারণ স্ক্যাল্পের একটা রিয়াকশন বলে আমরা, সেটার উপর বেসিস করে কিন্তু আমাকে এটা শ্যাম্পুটা চয়েস করতে হবে। আরেকটি কমন বিষয় সেটা হচ্ছে যে চুল সাদা হয়ে যায়। অনেকের দেখা যাচ্ছে যে একটু আগে একটা তো বয়সের কারণে সাদা হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগেও একটু সাদা হয়ে যায়, বা কোনো একটা এরিয়াতে সাদা হয়ে যায়। এটা কেন হয়, এর প্রতিকার কি, বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় চুল ও ত্বকের সমস্যা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এম আবু হেনা চৌধুরী। আমরা বিরতির আগে প্রশ্ন করেছিলাম আসলে সাদা হয়ে যাওয়া, অনেকের তো একটা বয়স হলে তো সাদা হবেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ইয়াং ছেলেদেরও একটু সাদা হয়ে যাচ্ছে, বা কোনো একটা এরিয়াতে সাদা হয়ে যাচ্ছে, এটা কেন হয়? ধন্যবাদ। এটা আমাদের ইদানিং অনেক
পেশেন্ট পাচ্ছি, আমরা আগেও পেতাম বাট ইদানিং পাচ্ছি, যেটাকে আমরা বলি, আপনি যেটা বলেন জেনারেলাইজড অথবা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটাকে আমরা বলি প্রিমেচিউর গ্রেইং, যেটাকে বলি আমরা ক্যানাইটিস বলি। একটা লোকালাইজড, একটা হঠাৎ করে একটা পোর্শন আমরা হয়ে যায়, যেটা ফোলিওসিস বলি আমরা, ফোলিওসিস অথবা ফোলিয়াস বলি। এটা আসলে বেসিক্যালি এক্স্যাক্টলি আসলে কোনো কারণ নেই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু হরমোনাল ইন্ডিকেশন থাকতে পারে, হরমোনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে কিছু। ইদানিং আমাদের বাচ্চা অথবা যাদের বয়স্ক পাচ্ছি আমরা, সেটাতে দেখা যায় ফুড একটা মোস্ট ইম্পর্টেন্ট, নিউট্রিশনাল ফুড যেটাকে বলি আমরা, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। যার জন্য আমাকে প্রথমে আগে পেশেন্টকে হিস্ট্রি নিতে হবে, তার লাইফস্টাইলের হিস্ট্রিটা নিতে হবে, এবং তারপরে আমি ইভ্যালুয়েট করতে হবে। এবং ইনভেস্টিগেশন, তেমন কোনো ইনভেস্টিগেশন আসলে তেমন কিছু করার নাই, শুধুমাত্র থাইরয়েড যে ডিসঅর্ডার, থাইরয়েড ডিজিজ, সেটা একটু ইনভেস্টিগেশন করে নিতে পারলে আমার মনে একটু ভালো হয়। কিন্তু মধ্যে কথা তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিট, তার ডেইলি অ্যাক্টিভিটি, এগুলোর উপর বেসিস করে কিন্তু আমাদের ইভ্যালুয়েশনটা করতে হবে একটু। এবং আমি একটু বলে রাখি, যেটা হলো সেটা হলো চুল যেটা সাদা হয়ে যায় সেটাকে আসলে কালো করার এখন পর্যন্ত তেমন কোনো বাজারে ওষুধ তৈরি হয় নাই। অনেক কোম্পানি হয়তো আনে, বাট এগুলো আসলে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ। খুবই সুন্দর, আমার মনে গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ দেখা যাচ্ছে যে এই ধরনের বিভ্রান্তিতে পরে অনেকেরই মূল্যবান অর্থ নষ্ট হয়। আরেকটা কমন বিষয় দেখা যায় যে চুলের গোড়ায় বা চুলের মাঝখানে গোটা 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 দেখা যায়, অনেক সময় দেখা যায় এগুলো খুব বেশি ব্যথাও করে না। এটা আসলে কেন, কী কারণে হয়? ধন্যবাদ। এটা আসলে যে গোটাটা বলতেছেন, একটা হলো আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হলো আমাদের যেটা খুশকি, সেটাকে আমরা বলি অনেক সময় সেভরিক ডার্মাটাইটিস যাদের হয়, একটা রোগ বলি আমরা খুশকির মতোই, বাট অনেক ক্ষেত্রে কিন্তু খুশকিটা হয় না, স্কেল যেটাকে বলি আমরা, খুশকিটা হয় না, কিন্তু সাদা সাদা আবরণ যেটা, সেটা কিন্তু গোটা আকারে ধারণ করে। সেটাও কিন্তু সেভরিক ডার্মাটাইটিসের একটা পার্ট। আবার কিছু ডিজিজ প্রসেস আছে, যেমন আমাদের সোরিয়াসিসে বলতে পারি, সোরিয়াসিসে কিন্তু কিছু গোটা হইতে পারে, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু এগুলি কি রেগুলার ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে বা রেগুলার গোসল করলে এগুলি থেকে মুক্ত হওয়া সম্ভব কিনা? এক্স্যাক্টলি, আমাদের যেটা অয়েলি স্ক্যাল্প বলি আমরা, অয়েলি স্ক্যাল্পটা আমাদের একদম রেগুলার মেনটেন করতে হবে। সেটা আপনার নর্মাল যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারে, অথবা শ্যাম্পু না, রেগুলার যারা আমরা গোসল করতে হবে। মোদ্দা কথা আমার স্ক্যাল্পের অয়েলটাকে কমিয়ে রাখতে হবে একটু, তাহলে আমরা এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। আরেকটা বিষয় যেটা কমন দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রে, অনেকে তো শ্যাম্পু দেয় না, দেখা যাচ্ছে গায়ের যেটা সাবান সেটাও আবার দিয়ে দেয়, সেটা থেকে আসলে পরিষ্কার হয় কিনা? হ্যাঁ, পরিষ্কারটা আমাদের মুখ্য বিষয়, সেটা সাবান দেয় অথবা শ্যাম্পু দেয়। যদিও আমাদের স্ক্যাল্পে শ্যাম্পু অথবা সাবান দিতে নিষেধ করা হয়, কিন্তু গ্রাম অঞ্চলে তো আসলে শ্যাম্পুর অত বেশি প্রচলন নাই। অতএব সেক্ষেত্রে আমাদের সাবানটা ওদের মেইন যেটা ইজি অ্যান্ড অ্যাক্সেসেবল পার্ট, আমরা সেটা আমরা চাইলেও আসলে আমরা বন্ধ করতে পারতেছি না। আমরা খুব কমন বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করছি, আপনি খুব সুন্দরভাবে আসলে ব্যাখ্যা দিচ্ছেন। আরেকটি আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি, চুল আঁচড়ানোর বিষয়টা একটু আসলে জানতে চাইছি যে চুল আঁচড়ানোটা কীভাবে আঁচড়াবে, চিরুনিটা কেমন হতে হবে, আরেকটা কমন যে গোসল করার পরপরই চুল আঁচড়ানো ঠিক কিনা? ধন্যবাদ। চুল আঁচড়ানোর তেমন কোনো আসলে ডাইরেকশন নাই, কিন্তু যেটা হলো যাদের চুল পড়ার টেন্ডেন্সি থাকে, অথবা এক কথা বলতে গেলে আসলে আমরা ভিজা চুলে চুলটা আঁচড়াইতে নিষেধ করি। এবং আমাদের চিরুনি যেটা ইউজ করি, চিরুনি যেটা দেখবেন যে সূক্ষ্ম দাঁত যেটা আমরা বলি, খাজ অথবা মোটা, সেক্ষেত্রে আমরা যাদের চুলটা অয়েলি বেশি, যাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা অনেক চুল থাকে, সেক্ষেত্রে আমরা ভিজা চুলে চিরুনিটা ইউজ করতে নিষেধ করি আমরা। সেক্ষেত্রে আমরা ফ্যানের নিচে অথবা নর্মালি আমরা টাওয়াল দিয়ে চুলটাকে ড্রাই করে আনার পর তারপর চুলটা ইউজ করতে বলি। এবং চুল আঁচড়ানোর ব্যাপারটা যেটা বলছে সেটা আসলে একটা মিথ, সে ধরনের আসলে কোনো কোথাও লেখা নাই যে চুলটা সামনে থেকে পিছনে নিব, খুব বেশি হার্ড আসলে চিরুনি ইউজ না করা। এবং অনেকে স্ট্রেটলার যেটা বলি হিট হেয়ার কম্বিং ইউজ করে। এটা আমি একদম রিকোয়েস্ট করতেছি আপনাদের যমুনা টিভির তরফ থেকে, ডক্টর সন কলের অনুষ্ঠানের তরফ থেকে, সমগ্র বাংলাদেশে যারা একটি অনুষ্ঠান দেখতেছেন, বিশেষ করে মহিলারা যারা এটা এই যে হিট কম্বিং বলি আমরা, যতটুকু সম্ভব হিট কম্বিংটা এড়িয়ে যাওয়াটাই বেটার। কারণ আজকে হয়তো আমরা বয়স কম, চুলটা অনেক আছে, কিন্তু ডে বাই ডে এটা চুল পড়ার একটা কারণ হিসেবে দেখা যায়। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর এম আবু হেনা চৌধুরী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যমুনা টিভি এবং ডক্টর সন কলের এই অনুষ্ঠানে যারা আপনারা পরিচালনা করতেছেন, অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলাম, আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই বিষয়গুলো যদি আমরা একটু মেনে চলে, আমাদের ত্বক এবং চুল দুটোরই আমরা উপকার পাবো। আমরা সকলে সুস্থ থাকি, এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।